একেবারে ব্যক্তিগত উপলব্ধি দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। প্রায় 2 সপ্তাহ দেশের বাইরে থাকার পর ফিরে মনে হচ্ছে যে বিরলতম একটা ঘটনা ঘটে গেছে। আবেশের দুর্ভাগ্যজনক মৃত্যুর বিষয়ে গোটা বঙ্গ সমাজ বিভিন্ন মতে বিভক্ত হয়ে পড়েছে। আর সবথেকে দুর্ভাগ্যের যেটা, সেটা সম্পূর্ণ আলাদা মতামত এবং ইস্যুগুলোকে একসঙ্গে জড়িয়ে দিয়ে যেন একটা পরস্পর বিরোধী দেখানোর চেষ্টা চলছে। এই অনুষ্ঠানের শুরুতেই একটা বিষয় একেবারে পরিষ্কার করে দেয়া যাক। আবেশের রহস্যজনক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত নিয়ে কোনো দ্বিধা, কোনো সংশয়, কোনো প্রশ্ন থাকতে পারে না। 17 বছরের সন্তান হারিয়েছে যে মা, যে পরিবার, তাদের ন্যায় বিচারের দাবি, ইনসাফের হক নিয়ে কোনো দ্বিধা থাকতে পারে না। কিন্তু তার পাশাপাশি কৈশোরে পা রাখা যুব সমাজের জীবনযাপন, অভিভাবকদের দায়িত্ব এবং সামান্যতম অজুহাতে ওই যুব সমাজের নেশাকে আঁকড়ে ধরার প্রবণতাকে চিনতে গোটা বঙ্গ সমাজকে যদি আয়নার সামনে দাঁড়াতে হয় একবার, অন্তত একবার, সবার স্বার্থে, তাতে আমরা যেন ভয় না পাই। আমি সেই চেষ্টাও করব এই অনুষ্ঠানে। আমি প্রথমেই আপনাদের দেখাবো কোথায় ক্ষয়। পরিবর্তনকালের নিয়ম, সেই নিয়মেই ক্রমাগত বদলাচ্ছে কৈশোরের সংজ্ঞা। কিন্তু কোন দিকে, সেই প্রশ্নই তুলে গেল 17 বছরের আবেশ দাশগুপ্তর রহস্য মৃত্যু। অনেকে বলছেন প্রত্যেক পরিবর্তনের কিছু ভালো ও কিছু খারাপ দিক থাকে। সেই সূক্ষ্ম ফারাকগুলোই কি চিনতে পারছে না আজকের কিশোর মন? নয়তো এ কোন কৈশোর যেখানে নিজের ঠাকুমার মৃত্যুর কদিনের মধ্যে নাতনি জন্মদিনের পার্টি করতে দুবার ভাবে না? এ কোন কৈশোর যেখানে বাবা মা উপরে রয়েছে জেনেও ফ্ল্যাটের বেসমেন্টে মদের ফোয়ারা ছোটে? এতদিন জানতাম যে আমাদের বাঙালিদের দুটো সমাজ আছে, দুটো না তিনটে, তৃতীয় একটি সমাজ গত 25-30 বছর শুরু হয়েছে। আমাদের কিছু নর্মস আছে যেগুলো আমরা জীবনে মানি, এরা সেই নর্মসগুলো ঠিক মানতে চাইছেন না। এই বয়স্ক মানুষদের সামনে 17-18 বছর ছেলে মেয়েরা যখন মদ্যপান করছে, তখন ধরে নিতে পারি দে আর বিলং টু ওই তৃতীয় সমাজ। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কিশোর কিশোরীদের একাংশের এই লাগাম ছাড়া মানসিকতার জন্য কি অভিভাবকদের উদাসীনতাও দায়ী নয়? তারা কৈশোর পেরিয়ে এসেছেন, বয়ঃসন্ধির টানাপোড়েন তারা বোঝেন। সন্তানের ওপর কখন কোথায় লাগাম টানতে হবে সেটাও জানেন, কিন্তু বাস্তবে সেই লাগাম কোথায়? উল্টে অভিভাবকদের জীবনের অনিয়মানুবর্তিতাও অনেক সময় ছোটদের ভুল পথে চালিত করছে না তো? বাবা মারা নিজেরা যদি শাসিত না হন, অনুশাসিত না হন, তারা যদি নিজেরা নিয়ন্ত্রিত জীবনযাপন না করেন, ডিসিপ্লিন তাদের জীবনে যদি না থাকে, তাহলে ছেলে পুলের মধ্যে সেটা তো তারা ঢোকাতে পারবেন না। মানুষ যা কিছু শেখে দেখে শেখে, প্রশ্রয়ের ব্যাপার আছে। অনেক কুঅভ্যাস আছে, অনেক খারাপ জিনিস আছে, থেকে প্রশ্রয় দিয়ে যাওয়া হচ্ছে। এই প্রশ্রয় দিয়ে যাওয়াটাই কিন্তু সর্বনাশের মূল কারণ। এই প্রশ্রয়টা দিতে নেই। উপার্জনের মর্ম বোঝার আগেই এখনকার কিশোরদের হাতে অগাধ টাকা। কোথায় কিভাবে সেই টাকা খরচ হচ্ছে প্রশ্ন করারও কেউ নেই। ধনী পরিবারের নই, তা সত্ত্বেও আজকের দিনে কিন্তু একটা 1500 টাকা কিন্তু খুব হিউজ সাম নয়। অনেকে বলছেন এখন অধিকাংশ অভিভাবকই নিজেদের ব্যস্ততার কারণে সন্তানের প্রতি সেভাবে নজর দিয়ে উঠতে পারেন না। এই টাকা এবং স্বাধীনতা যেন সেই ঘাটতি পূরণের একটা মাধ্যম। কিন্তু অপরিণত কিশোর মন কি এত কিছু বোঝে? তার সামনে অনেক হাতছানি আর পকেট ভর্তি টাকা, যার থেকে জন্ম নিচ্ছে সব পাওয়ার বেপরোয়া মনোভাব। যেহেতু এখন পৃথিবীটা অনেক বড় হয়ে গেছে এবং আমাদের একই সঙ্গে মুঠোর মধ্যে ছোট হয়ে এসছে, আমরা যারা সমালোচনা করছি, আমরা প্রাচীন ভারতীয় মূল্যবোধগুলো দিয়ে ওদের বোঝার চেষ্টা করছি, ওদের যাচাই করার চেষ্টা করছি। সেটা আমাদের করা উচিত নয়। বোধের মুহূর্ত, এখন বুঝতে চেষ্টা করতে হবে, দোষগুণ দেখা নয়। সম্ভবত সেই জন্যই 18 না পেরোনো কিশোরদের কাছে আজ আনন্দ উদযাপন মানেই মদ্যপান। শহরের অভিজাত ক্লাবে ঢুঁ মেরে পেলে ভালো, না হলে ফ্ল্যাটের বেসমেন্ট। কিন্তু মদ্যপান করতেই হবে, একা আবেশ নয়, এমন মনোভাব নিয়েই এ শহরে বেড়ে উঠছে বহু কিশোর মন। এখনকার বাচ্চারা এত বেশি ভালনারেবল, এত বেশি কিছু তাদের উপরে প্রায় বা বম্বার্ড করছে, আর সেগুলোর কোনো অপশনের ভ্যালু বেস নেই। হাজার হাজার আবেশ রয়েছে চারপাশে আমাদের, আর কি খুবই একটা ভোলাটাইল অবস্থা, খুব গোলানো অবস্থা। কৈশোর যেমন হারিয়ে যাচ্ছে, তেমনই নিবিড় নিঃস্বার্থ বন্ধুত্বও কি উবে যাচ্ছে? প্রশ্নটা উঠছে কারণ জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের দাবি, যে ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে আবেশ পার্টিতে আমন্ত্রিত ছিল সেও আবেশকে বিন্দুমাত্র সাহায্য করেনি। তার কাছেও গাড়ি ছিল, কিন্তু সে আবেশকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করেনি।
বরং অমিত চৌধুরীর স্ত্রী যখন বেসমেন্টে এসে জানতে চান আবেশের বাড়ির লোকের ফোন নাম্বার কার কাছে আছে, তখন সকলেই আবেশের এই ঘনিষ্ঠ বন্ধুকে দেখায়, আর সে ফোন নাম্বার না দিয়েই সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। শুধু তাই নয়, পুলিশ সূত্রে দাবি শনিবার রাতে আবেশের মৃত্যুর পর যখন তদন্তকারীরা ওই কিশোরের বাড়িতে যান, তখন দেখা যায় সে রাতের পোশাক পরে ঘুমোতে যাচ্ছে। আবেশের বন্ধুকে এত নিশ্চিন্ত দেখে তদন্তকারীদের অনেকেও অবাক হয়ে যান। সকলেই একসুরে বলছেন এই 17 বছরের কিশোরের মৃত্যু কিভাবে হলো সেটা অবশ্যই সামনে আসা উচিত, তার পরিবারের বিচার অবশ্যই পাওয়া উচিত। কেন মা সন্তান হারালো, কেন ঠাকুমাকে পুত্র শোকের পর নাতির শোকও পেতে হলো, তার উত্তর অবশ্যই সামনে আসা উচিত। কিন্তু সেই সঙ্গে সমাজেরও ভাবা উচিত আর কোনো আবেশের যেন এমন পরিণতি না ঘটে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। আমি আবার বলবো, ন্যায় বিচার নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। আমার কাছে সব থেকে বড় বিষয় হচ্ছে একটা সম্ভাবনার মৃত্যু, এবং সম্ভাবনার মৃত্যু সব থেকে বেশি কষ্ট দেয় একজন শিল্পীকে। শিল্পী সমীর রায় যে স্টুডিওতে পরপর তার অনুভূতি ক্যানভাসে, সাদা ক্যানভাসে তিনি প্রকাশ করবে এই অনুষ্ঠানে যখন আমরা আলোচনা করব। সমীরদা সংবেদনশীল একজন শিল্পীর কাজ করছেন এই মুহূর্তে, রক্তাক্ত হয়েছেন, তার প্রতিফলন ঘটবে এই সাদা ক্যানভাসে। আমি অভিজিৎ মিত্রর কাছে যাব। অভিজিৎবাবু, আমার মনে হচ্ছে যে শুধুমাত্র আবেশের অভিভাবকদের দোষ দেওয়ার বিষয়টা অত্যন্ত রুচিহীনতা, কিন্তু ওভারঅল আমাদের সমাজ যেখানে দাঁড়িয়ে আছে, সোশ্যাল নেগলিজেন্স এই ঘটনায় একটা ক্রাইমের পর্যায়ে গেছে, একজনের নয়, একাধিক স্তরে, একাধিক ব্যক্তির, একাধিক গোষ্ঠীর। আমার কাছে তো মনে হয় যে একটা নতুন কনসেপ্ট অফ ক্রাইম হ্যাজ ইমার্জড। সে ক্রাইমকে লিগালিস্টরা কি বলবেন জানি না, কিন্তু অ্যাজ এ হাম্বল ম্যান অফ সোশিওলজি আই এম বাউন্ড টু সে দ্যাট দিস ইজ ক্রাইম, সোশ্যাল ক্রাইম। এই যে সোশ্যাল নেগলিজেন্স, সোশ্যাল ইনডিফারেন্স, নাথিং ইজ মোর ক্রিমিনাল দ্যান দিস। কারণ এর যে কনসিকুয়েন্সেস, এটা আবেশ ইজ ওয়ান, কিন্তু এই ধরনের প্রচুর ঘটনা ঘটে যায় অলমোস্ট এভরি ডে। আমরা জানি না দুর্ভাগ্যের আশঙ্কায় কতজন আবেশ, কতজন ঘটনায় ভবিষ্যতে অপেক্ষা করছে। এবং এই আমার মনে হয় এটাকেও যদি অপরাধ বলে স্বীকার না করা হয় তাহলে এটা ঘটবে। অপরাধ বলে যদি চিহ্নিত করা হয় তাহলে একটা সেন্স অফ কশন, এবং গোটা সমাজ কেন ইন্ট্রোস্পেকশনের জন্য তৈরি হবে না, যে বাচ্চাদের ভুল নয়, ভুল আমাদের নয়, তো আমরা কোনো উদাহরণ খারাপ সেট রাখছি না। সুমন, আমি তোমাদের এখানে পরপর সবগুলোতেই বোধহয় ছিলাম, সমীর ছিল, থেকে থেকেই উঠছে একটা কথা যে এই যে ড্রিঙ্কিং এটসেট্রা, আমি ধরে নিচ্ছি ইয়েস ড্রিঙ্কিং, কিন্তু ড্রিঙ্কিং ইটসেলফ ইজ নট দ্য কজ অফ দিস ফেনোমেনা। ওইটা একটা অজুহাত। আমাদের বাঙালিদের একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে এই যে উই ট্রাই টু ফাইন্ড আউট লেম এক্সকিউজেস। অ্যাবসলিউটলি। আপনি আমার বলুন, আমি দর্শকদের কাছে এই প্রশ্ন রাখছি যে মদ্যপান তো এই কিশোররা করেছিল, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পূর্ণবয়স্ক মানুষ যারা দেখলেন যে একটা রক্তাক্ত কিশোর পড়ে রইল, অন্তত 25 মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগলো যাকে একেবারে মানে হাফ কিলোমিটারও দূরে নয়, 5 মিনিটের ড্রাইভ একটা হাসপাতালে নিয়ে যেতে, তারাও কি মদ্যপান করেছিলেন? তাদের যাবতীয় বোধ বুদ্ধি কি নেশায় আচ্ছন্ন ছিল? দেখুন। শহর নাকি আধুনিক হচ্ছে, বাড়ির জায়গা নিচ্ছে ফ্ল্যাট, পাড়ার জায়গা নিচ্ছে কমপ্লেক্স, কিন্তু কংক্রিটের এই বাড়বাড়ন্তের মধ্যে মানবিকতা বোধটাও কোথাও চাপা পড়ে যাচ্ছে না তো? সেই মানবিকতার অভাবই কি আবেশকে আরো বেশি করে মৃত্যুর দিকে ঠেলে দিল? প্রশ্নটা উঠছে, কারণ 17 বছরের এই কিশোরের বন্ধুদের জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের দাবি, আবেশ যখন রক্তাক্ত অবস্থায় বেসমেন্টে পড়ে তখন সেখানে উপস্থিত ছিল তার 18 জন বন্ধু। একটু পরে সেখানে আসেন লেখক অমিত চৌধুরী, তাঁর স্ত্রী, কয়েকজন নিরাপত্তারক্ষী এবং গাড়ি চালক। সব মিলিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে তখন 26 জন। তাদের সবার চোখের সামনেই রক্তাক্ত আবেশ একটু একটু করে নেতিয়ে পড়ে। এই বেসমেন্ট থেকে আবেশকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতেই লেগে যায় পাক্কা 25 মিনিট। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে উঠে এসেছে ঘটনাটি ঘটেছিল শনিবার সন্ধ্যে 6টা নাগাদ। হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি রওনা হয়েছিল সন্ধ্যে 6:25-এ, অর্থাৎ প্রায় 25 মিনিট পার্কিং লটেই পড়েছিল আবেশ। সূত্রের খবর, সন্ধ্যে 6:37 নাগাদ আবেশকে ঢাকুরিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যে 6:50 নাগাদ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
আবেশের মৃত্যুর পর চিকিৎসকেরা জানান অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আবেশের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের একাংশ বলছেন ক্ষতস্থান চেপে ধরে অক্সিলারি আর্টারি কাটা রোগীকে যদি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায় তাহলে বাঁচানোর সম্ভাবনা থাকে। এতগুলো মানুষের সামনে যে জায়গাটা থেকে কেটে আই বিলিভ যে যেখানটা ব্লিড করেছে ফর 20 মিনিটস টু হাফ অ্যান আওয়ার, যে একটা লোক যে কোনো একটা লিগেচার বা হাত কম্প্রেশন করলে এই ব্লিডিং উইল বি কন্ট্রোলড। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ২৬ জন মানুষ ২৫ মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করলো? আরও আগেই আবেশকে হাসপাতালে নিয়ে যাওয়া গেল না কেন? অভিভাবক থেকে আবাসনের নিরাপত্তারক্ষী বা গাড়ি চালক, কেউ কি এর দায় এড়াতে পারেন? তুলতে যাচ্ছে, আমরা একটু অসুবিধা হচ্ছে তুলতে, তো তখন বাকি লোকজন যারা পাশে ছিল, আমি তখন কিছু না ভেবে আমি ওই লোকজনের উপর চিৎকার করে বললাম যে আপনাদের লজ্জা করে না? আপনারা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং কেউ কোনো সাহায্য করছিল না। এমনকি আবেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও রাস্তায় গাড়ি একবার থামাতে হয়েছিল, কারণ আবেশদের গাড়িতে পূর্ণবয়স্ক কেউ ছিল না, ছিল তার নাবালক 2 বন্ধু, শেষ সঙ্গী। হসপিটালে যাওয়ার মাঝ রাস্তায় আবার গাড়িটাকে আমরা থামাতে হয়েছিল, কারণ আবেশ পড়ে যাচ্ছিল। তো আমি আর আমার বন্ধু আবার পেছনে গিয়ে আবেশকে ধরে রাখি। আঙ্কেল আন্টির 2টো গাড়ি ছিল, একটা গাড়িতে আমি, আমার বন্ধু, আবেশ এবং সেই গাড়ির ড্রাইভার ছিল, সেইটা আমরা হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। আঙ্কেল আন্টি অন্য গাড়িতে করে তার মেয়ের সঙ্গে পেছনে আসছিল। অনেকে বলছেন একটা সময় ছিল যখন কারো শরীর খারাপ হলেও গোটা পাড়া ছুটে আসতো, আর এখন রক্তাক্তকে কাতরাতে দেখেও মন কাঁদে না, যে যার নিজেরটা সামলাতেই ব্যস্ত। এ কোন অমানবিকতা? রাজর্ষি দত্তগুপ্ত ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। শুধু আমি দেশে না থাকায় কিছুটা পরে ঘটনাটা জানতে পেরেছি। প্রথম যে আফসোসটা হয় সেটা হচ্ছে রক্তাক্ত ছেলেটাকে নিয়ে কোনো অনুষ্ঠান করতে হতো না, তার কারণ প্রাণটা বেঁচে যেত যদি আর কিছুক্ষণ কয়েক মিনিট আগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যেত। ঘটনাটা ঘটেছে পার্কিং লটে, কোন বাড়ির না যেখানে উচ্চবিত্ত মানুষেরা থাকেন, তাদের একাধিক গাড়ি। পুলিশের কথা অনুযায়ী যে 4 জন থেকে 7 জন ড্রাইভার সেই জটলার সময়, ঘটনায় যারা প্রায় প্রত্যক্ষদর্শী সেই সময় উপস্থিত, সেখানে ফোন করতে হচ্ছে পুলিশ, ফোন করতে হচ্ছে 100 ডায়াল, অ্যাম্বুলেন্স, তার জন্য অপেক্ষা করতে হচ্ছে কে ফোন নাম্বার দেবে না দেবে, এই দ্বিধায় প্রাণটাই বেঁচে যেত যদি কেউ, তোমার আমার ছোটোবেলায় সেই সময় হলে গোটা পাড়ার অর্ধেক লোক চলে এসে হাসপাতালে নিয়ে যেত, আর কিচ্ছু ভাবতে হতো না। হ্যাঁ, কিন্তু এটা দেখে যতটুকু জানতে পারছি তাতে পাড়ার লোক তো ছিল না, অন্য বাড়ির অপরিচিত ফ্যামিলির মাইনে করা স্টাফেরা ছিলেন, যদি আমরা সফরদের সেভাবেই ধরি। সেখানে কার ঘাড়ে কটা মাথা আছে বলো তো, যে কোট আনকোট বড়ে বাপকে বেটে লোক পার্টি কর রহে হ্যাঁ, সেখানে তার থেকে একজনকে নিয়ে হাসপাতালে যাবে, তারপর তার চাকরি যদি না থাকে তখন কি আমি তুমি তাকে চাকরি দেবো? সুইপ্তা একটা চমৎকার, আমি একটা উদাহরণ টানছি। সুইপ্তার কথাটা এত আমার ভালো লাগলো, আমি দেখছিলাম আবগারি দপ্তর এই ঘটনার পর নোটিশ দিয়েছে যে 21 বছরের কম যারা বয়স তাদের যেন মদ বিক্রি না করা হয়, খাওয়ানো হয় না। আবগারি দপ্তর এতদিন কি করছিল? একদম মনে করিয়ে দিয়েছে। কিন্তু আমার বক্তব্য সুদীপ্তা, আমি বলছি যে এ কাদের ওপর, এটা হচ্ছে জুতা আবিষ্কারের মতো, আমি জুতো না পরে পৃথিবীটাকে চামড়ায় মুড়ছি। কোন বার অ্যাটেন্ডেন্টের এই মানে স্পর্ধা হবে যে এই কোট আনকোট সুদীপ্তা যাদের বলছে বারে বাপকে ছেলে, তাকে সঙ্গে সঙ্গে বারবার কলারটা ধরবে, ধরে ওদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। মানে ওখানে হ্যাড আই বিন ওয়ান অফ দোজ শফার্স, আমার মনে হতো যে আমারও নয় হয়তো অন্যান্য আমার মালিকের বন্ধু যারা আরো মালিক, তাদের ছেলেরা এখানে আনন্দ করছে, তাদের মধ্যে কিছু একটা হয়ে কেউ কিছু একটা হয়েছে, আমার ঘাড়ে কটা মাথা আছে যে আমি তাকে কারোর পারমিশন ছাড়া তাকে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাব। এরপর আমার কোট আনকোট বাবু যদি আমায় জিজ্ঞেস করেন কে তোমাকে বলেছিল নিয়ে যেতে, আমার কাছে তো কোনো উত্তর নেই। চাকরিটা চলে গেলে আমার সংসার চলবে কি করে? তো ইট মাস্ট হ্যাভ হ্যাপেন দ্যাট ওয়ে। হ্যাঁ, প্রথমত দেখো, আবেশকে আমি নিজে খুব ছোটবেলায় দেখেছি, আমার মানে ওর বাবা আমার ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন এবং কাজের সূত্রে। তো এই যে ঘটনাটা তোমরা বলছো, এখানে তো একটা ইনসেনসিটিভিটি ইজ দ্য ওয়ার্ড, যেটা প্রচন্ডভাবে প্রিভেল করছে। আমি একেবারে অফ দ্য ট্র্যাক একটা কথা বলি, আমি গত কয়েকদিন ধরে
সোশ্যাল মিডিয়ায় দ্য কাইন্ড অফ ইনসেনসিটিভিটি আই হ্যাভ বিন উইটনেসিং, আমার লজ্জা করছে। একটা বাচ্চা ছেলে মারা গেছে, সে আর বেঁচে নেই, বলছে সেলিব্রিটি প্যারেড। তার বাবা যদি ফিল্ম মেকার হন তাহলে কি আমাদের দোষ আমরা তার বাড়িতে যাচ্ছি? আর যদি তোমার কোনো বন্ধুর কোনো দুর্ঘটনা ঘটে তার বাড়িতে, তোমরা সাংবাদিকরা দৌড়াবে না? সেটা কি বলবে সাংবাদিক প্যারেড হচ্ছে বাড়িতে? সেলিব্রিটিজ হওয়া কি আমাদের অপরাধ? ঋতুপর্ণা সেনগুপ্ত ছোটবেলা থেকে তাদেরকে চিনতেন, তিনি যদি তার বাড়িতে গিয়ে তার মায়ের পাশে দাঁড়ান, যিনি তার স্বামীকে হারিয়েছেন 4 মাস আগে, আর চোখে মানে একদিন আগে তার বাচ্চাকে হারিয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্তর কি সেটা দোষ? একদম আমি বুঝতে পারছি না। আমি বলছি যে আরো বড় প্রশ্নটা কেউ তুলছে না, যে আজকে একটা পরিবারের দিকে আঙুল তোলা হচ্ছে, কিন্তু আজকে এই বাচ্চাদের সামনে অবসর বিনোদন বা উৎসব পালনের, মানে আমি বলছি যে কেন এরা ওই লাল পানীয়র দিকে অগ্রসর হচ্ছে? আমাদের কোনো দায়িত্ব নেই? প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য শুধু তার বাবা মার দায়িত্ব? একটা 17 বছরের ছেলে বা মেয়ের চরিত্র গঠনে শুধু তার বাবা মার দায়িত্ব হতেই পারে না। সে তো বাড়িতে সারাক্ষণ থাকছে, তার পারিপার্শ্বিক তাকে কি শেখাচ্ছে? আমরা এবং সমাজ, এক্স্যাক্টলি সমাজ কি লাগাম পড়াচ্ছে? আমি বলছি উচ্ছৃঙ্খল বলে আঙুল তুললে হবে না। আজকে যারা আঙুল তুলছেন তাদেরও ইন্ট্রোস্পেকশন করা দরকার, যে আমি বিকল্পটা কি রেখেছি বা কি ব্যবস্থার মধ্যে তারা বড় হচ্ছে, তাদের সামনে চোখের সামনে বাবা মা পরিবার কি উদাহরণ রাখছি। 31 ডিসেম্বরের আগে কাগজের বিজ্ঞাপনগুলো দেখবে তো, পরে 10 পাতা 12 পাতা জুড়ে শুধু এখানে মাস্তি, ওখানে হুল্লোড়, এখানে পার্টি, হাতছানি দিয়ে দিয়ে ডাকছে। বাচ্চাদের দোষ না। আসলে যে এর একটা ম্যাক্রো লঞ্চিং আছে, তার মধ্যে এই বাতাবরণে এরা বড় হচ্ছে। What about that? You have to question that. তাদেরকে আমরা ডাকছি এসে পার্টি করো, লাল হলুদ নীল সবুজ বড় বড় রং দিয়ে বিজ্ঞাপন করে করে। তারপর আমি এই ঘটনাটার বলছি না, এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা নয়, শুধু ইটস আ পার্ট অফ দ্য এন্টায়ার সার্কাস। এই ক্ষয়ের একটা সামান্য অংশ, মানে আমি বলছি হিমশৈলের চূড়া, অজস্র আবেশ, আমি আবার বলছি পাইপলাইনে আছে সর্বনাশের অপেক্ষায়। একদম। আরো একটা কারণ আছে, আমি যদি রাস্তায় যেতে যেতে, মানে ধরো আবেশের কোনো একজন বন্ধু সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেল হাসপাতালে সেই মুহূর্তে, হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে একটা পুলিশ কেস হবে, যেহেতু একটা ব্লিডিং অমুক তমুক, তার বাড়িতে যদি 2জন পুলিশ অফিসার তাকে প্রশ্ন করতে যান, তার পাড়ার লোকে কি বলবে? বাড়িতে পুলিশ এসছে। বাড়িতে পুলিশ ঢোকালি? তার বাড়ির লোক, তার গুরুজনরা বলবেন। পুলিশ শব্দটাতে আমরা ভয় পাই। পুলিশ যে আমাদের অ্যাসিস্ট করতে আসছেন, ততটা কনফিডেন্স পুলিশ আমাদের দিতে পারেননি আমাদের সমাজে। পুলিশ কেস হবে, ইন্টারোগেশন হবে, এই ভয় হয়তো অনেক পিছিয়ে গেছে। আমি এই লিগ্যাল পার্টটা ঠিক যেখানে অভিজিৎ দা সংশয়টা রাখলেন, সেটা আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আইনত তাদের বিরুদ্ধে পুলিশ গাফিলতির মামলা করতে পারে না? আমার মনে হয় না। আমি খুবই অজ্ঞ আইনের ব্যাপারে, তবু যতটুকু আমি জানি তাতে এথিক্যাল ল্যাপস, এটা তো একটা এথিক্যাল ল্যাপস, এই এথিক্যাল ল্যাপসের জন্য কোনো নির্দিষ্ট পানিশমেন্টের জায়গা নেই। যেমন ক্রিমিনাল ল্যাপস হলে তোমার বিভিন্ন সেকশন অফ ল আছে, ইভেন এখানে তুমি 201 যেটা সাপ্রেশন করা হয়, আমি সেটাও তো নয়। এখানে আমি সুদীপ্তা যে লাস্ট পয়েন্টটা বললেন, সেটাকে আমি বলছি, সমর্থন করে বলছি, যে পুলিশই নিয়ে গেলেই পুলিশ ইন্টারোগেশন করবে, তার বাড়িতে গেলে লোকে কি বলবে না বলবে, এখন আর লোকের এত মাথা ব্যথা নেই। লোকের এখন মাথাই নেই, মাথা ব্যথা নেই। মুশকিলটা হচ্ছে সরাসরি ফোনও করেছিল পুলিশ, এবার সব তার তো রেকর্ডিং হয়ে আছে। এবং মুশকিলটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম লোক এখন পুলিশের এই ইন্টারোগেশনের সামনে পড়তে চায় না, 1 নম্বর। এবং যদি বা কেউ পড়ে, তাদের আরো সমস্যা আছে। তখন তুমি যখন কোর্টে যাবে, তখন তুমি প্রথম দিন গিয়ে যে সাক্ষীটা দিয়ে ফিরে আসতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই। তোমার যে মানিটারি লস হবে, প্রফেশনাল লস, সেটা গভর্নমেন্ট দেয় না। এই যে নানান ব্যাপার, দিনের পর দিন তোমাকে যেতে হচ্ছে, হ্যারাসড হতে হবে, ইটস আ ফ্যাক্ট। এই জায়গাগুলোর জন্য মানুষ এখন অ্যাভয়েড করে। কিন্তু যেটা অমানবিক দিক নিয়ে আমরা মানুষ বাদ দিন, আমি বলছি আমার বন্ধু রক্তাক্ত হয়ে মানে কার্যত জ্ঞান হারাচ্ছে, আর আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। আমি এই জায়গাটায় আসতে চাইছি, তুমি ঠিক জায়গাটায় ঢুকেছো। এটা দুর্ঘটনা না খুন আমরা কেউ জানি না। আবেশ দাশগুপ্তর মৃত্যু কিভাবে হলো, এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে 22 সেকেন্ডে। যে 22 সেকেন্ডের ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েনি, যে 22 সেকেন্ডের ঘটনার প্রত্যক্ষদর্শী কেবলমাত্র আবেশ দাশগুপ্তর 2 বন্ধু। কিন্তু সেই বন্ধুদের বয়ানে অসঙ্গতি এখন এই ঘটনার তদন্তে ধোঁয়াশার সব থেকে বড় কারণ। কি বলছে এই 2 বন্ধু? পুলিশ সূত্র খবর, জিজ্ঞাসাবাদের মুখে ওই 2 কিশোর কিশোরী দাবি করেছে তারা বেসমেন্টের বাইরে একটি দোলনায় বসেছিল। সে সময় আবেশ হাতে একটি বোতল নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে বাইরে আসে।
দোলনায় বসে থাকা এক বন্ধুর উদ্দেশ্যে বোতল দেখিয়ে সে বলে, ওয়ান মোর প্লিজ। এরপরই টালমাটাল অবস্থায় এক হাতে বোতল নিয়ে আরেক হাতে বেসমেন্ট থেকে নামার র্যাম্পের পাঁচিলে ভর দিয়ে লাফিয়ে পাঁচিল টপকানোর চেষ্টা করে। বাইরের দিকে মাটি থেকে র্যাম্পের এই পাঁচিলের উচ্চতা প্রায় 4.5 ফুট। পুলিশ সূত্রে খবর, আবেশের বন্ধুরা দাবি করেছে পাঁচিল টপকাতে গিয়েই আবেশের হাত থেকে বোতল ছিটকে পড়ে যায়। ভারসাম্য হারিয়ে আবেশ পড়ে সেই বোতলের ওপর। বোতলের ভাঙা কাঁচে তার বগলের কাছে থাকা অক্সিলারি আর্টারি কেটে যায়। এরপর সেই অবস্থাতেই সে উঠে দাঁড়ায়, আস্তে আস্তে হেঁটে আবার ফিরে যায় বেসমেন্টের ভেতর। সেখানে একটি থামে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। তারপর সেখানেই আস্তে আস্তে নেতিয়ে পড়ে। লালবাজারের হোমিসাইড শাখার অফিসার এবং বিশেষ তদন্তকারী দলের সদস্যদের বক্তব্য, আবেশের দুই বন্ধু এই দাবি করলেও তা পুরোপুরি মেনে নেওয়া যাচ্ছে না। কারণ বাকিদের সঙ্গে তাদের বয়ান তো বটেই, কখনো কখনো তাদের নিজেদের কথাও আগের বয়ানের সঙ্গে মিলছে না। একটা মিনিমাম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে কোন 15 জন ছিল, তাদের নাম কি পেতে পারি, এখন অবধি সেটা দেয়া হয়নি আমাদেরকে। এইটুকুনি তো একটা জানার রাইট আছে আমাদের যে কোন 15 জন ছিল, আমাদেরকে কিন্তু সেটার নাম পর্যন্ত দেওয়া হয়নি। পুলিশ সূত্র খবর, আবেশের কয়েকজন বন্ধু জিজ্ঞাসাবাদের মুখে দাবি করে তারা ঘটনাস্থলেই ছিল না, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখাতেই তারা ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করে নেয়। এমনকি ফুটেজ দেখে বাকিদের চিহ্নিতও করে। এইসব অসঙ্গতির জেরেই ক্রমশ সন্দেহ দানা বাঁধছে আবেশের পরিবারের মনে। কালকে রাতে যেটা খবর পেলাম যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে কথাবার্তায়, এবং আরও আমার মনে হয় পাওয়া যাবে, কারণ শুরু থেকেই এটা ছিল যে অনেক অসঙ্গতি পাওয়া যাচ্ছিল। হয়তো কিছু ঢাকার চেষ্টা হয়েছিল, যেটা ঘটেছিল আসলে সেটা কেউ বা কারা বা কিছু ঢাকার চেষ্টা, এই জন্যই অসঙ্গতিগুলো হচ্ছিল। পুলিশের প্রশ্ন, যারা জিজ্ঞাসাবাদের মুখে এক এক সময় এক এক রকম কথা বলছে তাদের কথায় ভরসা করা যায় কি করে? তাই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এই অসঙ্গতির জায়গাগুলোই চিহ্নিত করতে চাইছেন তদন্তকারীরা। সোমবারও আবেশের 9 জন বন্ধু এবং বহুতলের 4 জন নিরাপত্তা রক্ষীকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয়। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবার আমি একটু অন্যদিকে তোমার ঢুকছি, সেটা হচ্ছে এই যে যদি এটা দুর্ঘটনা হয় তাহলে এটা বিয়ন্ড রিজনেবল ডাউট তোমাকে প্রমাণ করতে হবে, আর যদি এটা খুন হয় তাহলে বিয়ন্ড রিজনেবল ডাউট তোমাকে করতে হবে। এবার এই যে এখনো পর্যন্ত পুলিশের যে দাবি সিসিটিভির ফুটেজ, কিন্তু সেটা সম্পূর্ণভাবে এস্টাবলিশ হচ্ছে না। দ্যাট ইজ রাইট, কিন্তু পুলিশ তো একটা ভুলও করেছে। আমি আবার বলবো, আমি এই ডিপার্টমেন্টের এত যা বড় জায়গা থেকেও আমি তোমায় বলছি, সেটা হচ্ছে অলরেডি তারা একটা প্রেস কনফারেন্স করেছে, অলরেডি তারা এইটাকে এস্টাবলিশ করবার চেষ্টা করছে। আপনি বলছেন তাড়াহুড়ো করে দুর্ঘটনা ঘোষণা করা হলো কেন? এখন যদিও 90 ডেজ পিরিয়ড রয়েছে আইনগতভাবে, কিন্তু সেখানে এখন যে প্রশ্নগুলো উঠছে যে অস্পষ্ট ছবি, 20-22 সেকেন্ডের যে জায়গা, ঠিক অ্যাট দি সেম টাইম এইটা নিয়েও যেমন আমরা প্রশ্ন তুলবো, আবার এই প্রশ্নটাও তোলা হবে যে এই 20-22 সেকেন্ডে এই অক্সিলারি আর্টারিতে কেউ এইভাবে আঘাত করতে পারে কিনা, এই জায়গাগুলো তোমাকে কিন্তু এস্টাবলিশ করতে হবে। তার কারণ আমি যদি মদের বোতল ভেঙে তোমাকে মারি, আমার ফার্স্ট টার্গেট কিন্তু হবে লোয়ার অ্যাবডোমেন অর আপার অ্যাবডোমেন অর চেস্ট। এবার আমি যদি বাধাও তোমায় দিতে যাই, তাহলে যে ডিফেন্সিভ উন্ডগুলো আসবে সেগুলো তো পেছন দিকে আসবে না, বিকজ ফ্রন্টালে গেছে। এই জায়গাগুলো কিন্তু পুলিশকে ক্লিয়ার করতে হবে আস্তে 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 আস্তে। যদি না, আমি আবার বলছি, আসল ক্ষত কিন্তু আবেশের শরীরে না, আসল ক্ষত হয়েছে সমাজে। সেই প্রশ্নগুলো মানে একটাকে চাপা দিতে গিয়ে আরো 10টা প্রশ্ন মাথাচাড়া দেবে, ঠিক যেমন দিচ্ছে এই মুহূর্তে সমীর রাইচের ক্যানভাসে। সমীরদা, এই প্রশ্ন চিহ্ন কি আমাদের প্রত্যেকের অবস্থান, আমাদের দোষারোপের পালা, এবং অবশ্যই পেরেন্টিং, একটার পর একটা সামাজিক ইস্যু নিয়ে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে? আপনার ছবিতে প্রশ্ন চিহ্নগুলো সেটাই দোতক। আবেশের মৃত্যুটা নিয়ে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আমি প্রথমে একটা কথা বলতে চাই সুমন, একজন সরাসরি খুনিকে যখন হাতে নাতে ধরা হয়, তখনও তার, আমাদের ভারতীয় আইনে আছে যে তার, সে যেন সুবিচার পায়, সে বা তার পরিবার সেই দাবিটি করতে পারে। এমনও বলা হচ্ছে যে বড় লোকের বখাটে ছেলে। সুমন, আমাকে তুমি একটা কথা বলো, দরিদ্র লোকের ছেলে খারাপ হয় না? বড় লোকের সবাই বখাটে হয়, এটা কি বিশ্বাসযোগ্য? খারাপ ছেলে বড় লোকেরও হতে পারে, দরিদ্রেরও হতে পারে, ভালো ছেলে বড় লোকেরও হতে পারে, দরিদ্রেরও হতে পারে। সুতরাং আর যারাই এই এখানে যারাই থাকুক, আমি কখনো কেউ আমরা সাপোর্ট করব না যে 17 বছরের ছেলে এই ধরনের যদি অ্যাডিকশন কাউর হয়ে যায়, ওদের গোটা গ্রুপটার মধ্যে, কেন পশ্চিমবাংলার অধিকাংশ যদি হয়েও যায়, ওদেরকে অ্যাকিউজ করা যাবে না। কেন? আমরা কিন্তু যারা অতীতটা দেখে এসেছি, আমরা জানি একটা সময় বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে কম বয়সে কি ধরনের অ্যাডিকশন চলতো। সমস্ত ছেলে কি খারাপ হয়েছিল? সমাজের দায়িত্ব হলো তাদেরকে ওর থেকে বার করা,
এটা মনে রাখতে হবে, কারোর যদি এইডস হয় সে তো তাকে আমরা পরিত্যাগ করব না, তাকে আমরা সারাই করব। কথা উঠছে যে আচ্ছা গরিবের ছেলে হলো তো যেত না, বড় লোকের ছেলে সেই জন্য গেছে। আমাকে সুমন তুমি বলো তো, রিজানুর রহমানের জন্য যখন সমস্ত মানুষ রাস্তায় নামলো, পরপর বলছি রিজানুর, আমিরুল থেকে আরম্ভ করে পরপর আমি নাম বলে যাব, তারা কোন বড় লোক ছিল। ইভেন ডায়মন্ড হারবারে যখন মোষ চোরের নামে ছেলেটাকে মেরে ফেলে, তখন যখন সমস্ত লোক যায়, কোনো প্রশ্ন ওঠে না তো। এখানে সমাজে, আমাদের সমাজের কিছু ব্যক্তি হয়ে গেছেন যারা নিজেরা কুকর্ম করবেন অথচ জ্ঞান মারবেন। অর্থাৎ আমি নিজে ঘুষ খাবো, নিজে চুরি করব, নিজে যা তা করবো, আমি সমাজের বিভিন্ন কুকর্ম করব, আমার সন্তানকে আমি বলবো তুমি সত্যি কথা বলো, সত্যি কথা না বললে মিথ্যে কথা বলা মহাপাপ। এই যে দ্বিচারিতা আমাদের মধ্যে, এটা আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতিকারক। আমাদের সময়সীমা এখানেই শেষ। নিঃসন্দেহে যে দুটো প্রশ্ন আমরা বারবার তোলার চেষ্টা করছি, একটা যে দুটো যেন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই পরিবারের, আবেশের পরিবারের 17 বছরের তরতাজা কিশোরকে যে মা হারিয়েছে, যে পরিবার হারিয়েছে, তাদের ইনসাফের দাবি, তাদের ন্যায় বিচারের হক কেউ কেড়ে নিতে পারে না, সেটা নিয়ে কোনো আপোষ চলতে পারে না। অবশ্যই সরকার এবং পুলিশ বাহিনীর প্রাথমিক কর্তব্য যে খুন না দুর্ঘটনা, যেখানে এই পরিবারটির সংশয় আছে সে বিষয়ে আলোকপাত করা। কিন্তু আবার আমি বলছি, শেষে একটা কথাই বলার, সেটা হচ্ছে সমাজেরও বোধহয় অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশনে খুব প্রয়োজন, যে কোন সামাজিক প্রেক্ষিতে একজন কিশোর নয়, এক দল কিশোরের সামনে আমরা নেশার জিনিস ছাড়া উৎসব উদযাপনের আর কোনো বিকল্প দিতে পারছি না। আমাদের ফেসবুকে এবং টুইটারে এবং সোশ্যাল মিডিয়ায় যারা জ্ঞান বর্ষণ করছেন, দয়া করে বিকল্প পথটা দেখান। তার কারণ না হলে আশঙ্কাটা আরও গভীরতর, একজন নয়, আমরা হয়তো ভবিষ্যতে আরও অনেক আবেশকে হারাতে পারি। এই অনুষ্ঠানের সময়সীমা এখানেই শেষ করি। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল।